আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিও দেখার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আসামির আইনগত অধিকার। বন্ধুরা, একজন আসামি পুলিশ কর্তৃক বা অন্য কোনো সংস্থা কর্তৃক গ্রেপ্তার হওয়ার পরে তার কী কী আইনগত অধিকার রয়েছে, এই বিষয়টি নিয়ে আজকে আমার নতুন ভিডিও। বন্ধুরা, ভিডিওটির যদি সেকশন কোড করতে যায়, অর্থাৎ ধারা উল্লেখ করতে যায়, সেক্ষেত্রে ভিডিওটি একটি লম্বা ভিডিও হবে। ভিডিওটি ছোট করার স্বার্থে আমি ধারা বা সেকশন উল্লেখ করছি না। যদি কারো কোনো জায়গায় কনফিউশন থাকে, কোনো জানার আগ্রহ থাকে, আপনারা অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন, আমি বিষয়টি ক্লিয়ার করে দেব। তো আর দেরি করছি না বন্ধুরা, কোনো আসামিকে গ্রেপ্তার করতে হলে অবশ্যই যিনি গ্রেপ্তার করবেন বা পুলিশ অফিসার রয়েছেন তাকে প্রথমে নিজের পরিচয় দিতে হবে। অর্থাৎ কোনো আসামিকে গ্রেপ্তার করতে গেলে অবশ্যই পুলিশ অফিসারকে গ্রেপ্তারের কারণ সম্বলিত যে আদালতের পরোয়ানা রয়েছে সেটি প্রদর্শন করতে হবে। যদি আদালতের পরোয়ানা না থাকে সেক্ষেত্রে নিজের পরিচয় দিতে হবে। এরপরে রয়েছে তাৎক্ষণিক গ্রেপ্তার করার পরে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করতে হবে। অর্থাৎ যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে তার যথাযথ যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এরপরে রয়েছে শারীরিক এবং মানসিকভাবে তাকে কোনো আঘাত করা যাবে না। যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি যে অভিযোগে গ্রেপ্তার, বিচার না হওয়ার আগ পর্যন্ত তিনি কিন্তু দোষী কিংবা নির্দোষ কিছুই তাকে বলা যাবে না, এটা অনুমিত নয়। অনুমান করা যাবে যে হ্যাঁ সে দোষী হতে পারে, কিন্তু এটা কিন্তু ফাইনাল কোনো ডিসিশন নয়। সুতরাং তাকে শারীরিক কিংবা মানসিকভাবে আঘাত করার কোনো সুযোগ নেই। এরপর পরে রয়েছে আসামিকে বা যাকে গ্রেপ্তার করা হয়েছে তার দেহ তল্লাশি করতে হবে। দেহ তল্লাশি অবশ্যই নারীদের ক্ষেত্রে শালীনতার প্রতি দৃষ্টি রেখে অন্য কোনো নারী পুলিশ সদস্য কিংবা যদি নারী পুলিশ সদস্য পাওয়া না যায় অন্য কোনো নারী দিয়ে শালীনতার প্রতি বিশেষ দৃষ্টি রেখে তার দেহ তল্লাশি করতে হবে। দেহ তল্লাশির পরে রয়েছে যে তার কাছে যে মালামালগুলো পাওয়া গিয়েছে সেই মালামালগুলো সিজ করতে হবে বা জব্দ করতে হবে। জব্দ করে তাকে একটা রসিদ দিতে হবে যে এই মালামাল পাওয়া গেছে, এবং তার যে ব্যক্তিগত মালামাল যদি থাকে সেগুলো তাকে ফেরত দিয়ে কিংবা গ্রহণ করে রসিদের মাধ্যমে সেটি বুঝিয়ে দিতে হবে, তালিকা দিতে হবে, যেটি আমরা তালিকাভাবে বুঝি। এরপরে যদি নারী হয়, বৃদ্ধ হয়, অসুস্থ হয়, এদেরকে হাতকড়া পরানো যাবে না, ব্যতিক্রম ক্ষেত্র ব্যতীত। এরপরে যেটি রয়েছে যে আসামি যদি জামিনযোগ্য হয় কিংবা সাক্ষীকে গ্রেপ্তার করতে হয় সেক্ষেত্রেও হাতকড়া পরানো যাবে না। এরপরে এই যে আসামিকে আপনি বা আমি গ্রেপ্তার করলাম তার নিরাপদ জিম্মার জন্য আমাকে দায়ী থাকতে হবে। এই বিষয়টি মাথায় রাখতে হবে যে তার নিরাপদ জিম্মা, অর্থাৎ আপনি যখন আসামিকে গ্রেপ্তার করে ফেললেন বা কোনো আসামি গ্রেপ্তার হয়ে গেল তার জিম্মার জন্য আপনি কিন্তু দায়ী। আপনি যখন হেফাজতে নিয়েছেন সকল লাইবিলিটিস আপনার। এরপরে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আসামি যদি অসুস্থ হয় তাকে কাল বিলম্ব না করে নিকটস্থ হসপিটালে নিয়ে তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরপরে রয়েছে খাবার। যদি সে ক্ষুধার্ত থাকে বা খাবার টাইম হয়ে যায় তাকে অবশ্যই খাবার দিতে হবে। খাবারের পরপর রয়েছে নিরাপদ পানি বা সুপেয় পানি। অর্থাৎ একজন আসামির যে অধিকার রয়েছে, একজন সাধারণ মানুষের যেভাবে অধিকার রয়েছে আসামিরও কিন্তু একইভাবে নিরাপদ বা সুপেয় পানি পান করার অধিকার রয়েছে। এরপরে রয়েছে 36 বর্গফুট বিশিষ্ট তাকে একটি কামরা দিতে হবে, যে কামরা তাতে রাখা হয় এটা অবশ্যই নিশ্চিত করতে হবে, এবং ওই রুমের ভিতরে নিরাপদ আলো বাতাস, এরপরে হচ্ছে যে কোনো লাঠি দড়ি আছে কিনা যেটার সাথে সে নিজেকে অ্যাসল্ট করে কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে এই বিষয়টি নিশ্চিত করতে হবে। আসামির সাথে অবশ্যই নিষ্ঠুর আচরণ করা যাবে না। হেফাজতে থাকতে তাকে সকল বৈধ সুযোগ সুবিধা দিতে হবে। এরপরে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, এমন হতে পারে যে এমন জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে যে তার আত্মীয় স্বজনকে জানানোর সুযোগ পায়নি সে, বা এমনভাবে তাকে ধরে আনা হয়েছে তার আত্মীয় স্বজনকে জানানোর সুযোগ দেওয়া হয়নি, সেক্ষেত্রে অবশ্যই যিনি গ্রেপ্তার কার্যক্রম
গ্রেপ্তারের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছেন, তিনি তার আত্মীয়স্বজন বা যে নিকট যাকে জানানো প্রয়োজন মনে করবেন তাকে অবশ্যই জানাতে হবে। এরপরে রয়েছে আসামিকে আইনজীবী নিয়োগের সুযোগ দিতে হবে, অর্থাৎ আসামি তার অপরাধকে প্রডিউস করার জন্য তিনি দোষী কিংবা নির্দোষ এই বিষয়টি তিনি আদালতে প্রডিউস করবেন, তাকে আইনজীবী নিয়োগের অবশ্যই সুযোগ দিতে হবে। এরপর যেটি রয়েছে যে 24 ঘন্টার মধ্যে তাকে অবশ্যই আদালতে হাজির করতে হবে। গ্রেপ্তার করার পরে 24 ঘন্টার মধ্যে নিকটস্থ বা জুরিডিকশনের যেটি আদালত রয়েছে সেই আদালতে হাজির করতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করা সম্ভব না হয় সেক্ষেত্রে যে সিআরপিসির 167 ধারা অনুযায়ী যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাটি গ্রহণ করতে হবে। এরপরে যদি সে মুক্তিপ্রাপ্ত জামিনে মুক্তি হতে পারে বা তাকে জামিন দেওয়ার কোনো বিধান থাকে, অর্থাৎ অফিসার ইনচার্জের তো অনেক ক্ষেত্র রয়েছে আপনারা জানেন, আমি আগের ভিডিওতে বলছিলাম যে অফিসার ইনচার্জ জামিনে মুক্তি দিতে পারেন। সিআরপিসি 169, 70, 496, 497, শিশু আইন 48 অনেক সেকশন রয়েছে, এজন্য আমি সেকশনগুলো উল্লেখ করিনি, যে আপনারা ইনবক্সে অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন। তো এই মুক্তির জন্য তার ব্যবস্থা করতে হবে। এরপরে যদি তাকে রিমান্ডে নিতে হয়, অর্থাৎ ওই আসামির যদি রিমান্ড মঞ্জুর করতে হয় অবশ্যই সেটি তো কোনোভাবেই 15 দিনের বেশি হবে না, এবং রিমান্ডে নেওয়ার আগে তার স্বাস্থ্য পরীক্ষা করে নিতে হবে। অর্থাৎ আসামির যদি বড় ধরনের কোনো ডিজিজ থাকে, হার্টের সমস্যা থাকে, কিডনি ফেলিউরের সম্ভাবনা থাকে, কিংবা অন্য কোনো লিভারের বড় ধরনের কোনো ডিজিজ থাকে, যে ডিজিজটা তার জন্য জিজ্ঞাসাবাদ বা ক্ষেত্রে বা স্ট্রোক করে থাকে বা স্ট্রোকের ঝুঁকি থাকে, এই স্বাস্থ্য পরীক্ষা করে তারপর তাকে রিমান্ডের ব্যবস্থা করতে হবে। আর শিশু আইনের 48 ধারা অনুযায়ী অবশ্যই শিশুকে জামিন দিতে হবে। আর আরেকটি কথা যে রয়েছে যে শিশু এবং আসামি, বড় আসামি অর্থাৎ অ্যাডাল্ট এবং আন্ডার এজ যদি একসাথে গ্রেপ্তার করা হয় তো অবশ্যই শিশু আইনের 15 ধারায় বলা রয়েছে যে দুজনকে একসাথে রাখা যাবে না, অর্থাৎ শিশু, কিশোর বা শিশু এরা কখনোই বড় অপরাধের সাথে একসাথে এক রুমে বা একই জায়গায় থাকবে না, এই বিষয়টি নিশ্চিত করতে হবে। আর রাজসাক্ষী যদি হতে চায়, অর্থাৎ আসামি যদি নিজেকে দোষ স্বীকার করে সিআরপিসি 337, 338 ধারা অনুযায়ী যদি নিজেকে রাজসাক্ষী হিসাবে ডিক্লেয়ার করতে চায় তাকে সেই সুযোগটি দিতে হবে, এবং এই অভিযোগের নকল কিন্তু তাকে দিতে হবে, অর্থাৎ তার বিরুদ্ধে যে কেসটি লঞ্চ করা হয়েছে সেই কেসটির নকলের কপি দিতে হবে, এবং দ্রুত বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আদালত কর্তৃক তার বিচারটি যাতে দ্রুত হয়, এবং সে যদি এই বিচারে দোষী হয়, দোষী হলে সে আপিলের সুযোগ সুবিধা পাবে, এবং খালাস হলে তাকে দ্রুত বেকসুর, যদি খালাস হয় বেকসুর খালাসের ব্যবস্থা করতে হবে। সবশেষে আছে আপিল। আপিল করার সুযোগ দিতে হবে, অর্থাৎ যখন তাকে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত করা হয়, সে প্রডিউস করে যদি সেখানে জেল বা জরিমানার আওতায় আসে সেক্ষেত্রে অবশ্যই তাকে পরবর্তীতে উচ্চ আদালতে বা হায়ার কোর্টে আপিল করার সুযোগ দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি পরবর্তীতে আবার আপনাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।